সবাই দেখি জঙ্গলে গাছ কাটতে যাচ্ছে, এ কথা তো রাজামশাইকে বলতে হয়। যাই, তাড়াতাড়ি আগে রাজামশাইকে বলে আসি। রাজামশাই, রাজামশাই, সর্বনাশ হতে যাচ্ছে। বনের গরিব পাখিরা তো বনের গাছগুলো কেটে শেষ করছে। আমি আসার সময় দেখলাম। আপনি জলদি ওদের থামানোর ব্যবস্থা করুন, নয়তো পুরো বন উজাড় করে দিবে। কি? আমার রাজ্যে এমন কাজ হচ্ছে আর আমি জানি না? গরিব পাখিদের দেখি খুব বার বেড়েছে, আমার রাজ্যে গাছ কাটছে আমাকে না জানিয়ে। এদের তো শিক্ষা দিতেই হবে। কালু, যাও আর ঘোষণা করে দাও, কেউ যেন একটা গাছও না কাটতে পারে। যদি কেউ জোর করে গাছ কাটে তাহলে তার গর্দান যাবে। হ্যাঁ রাজামশাই, আমি এক্ষুনি ঘোষণা করে দিচ্ছি। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। শোনো, শোনো, শোনো। বনের সবার উদ্দেশ্যে বলা যাচ্ছে যে রাজামশাইয়ের হুকুম, এই বনের একটি গাছও কেউ কাটতে পারবে না। যদি কেউ জোর করে গাছ কাটে তাহলে রাজামশাই তার গর্দান নিবে। শোনো, শোনো, শোনো। এখন কি হবে আমাদের? রাজা যদি আমাদের কাঠ কাটতে না দেয় তাহলে আমরা সবাই কি দিয়ে ঘর বানাবো? কাঠ ছাড়া কি ঘর বানানো যাবে? আর আমরা গরিব পাখি, কাঠ কেনার মতো সামর্থ্য আমাদের নেই। আমাদের কি খোলা আকাশের নিচে সারা জীবন থাকতে হবে নাকি? না, আমরা খোলা বাসায় থাকবো কেন? আমরা রাজামশাইয়ের কাছে যাব আর রাজামশাইকে অনুরোধ করব যেন আমাদের গাছ কাটতে দেয়। রাজামশাই, আমাদের দয়া করুন, আমরা যে গরিব পাখি। আপনি যদি আমাদের গাছ কাটতে না দেন তাহলে আমরা কি দিয়ে বাড়ি বানাবো? আমরা যে অনেক গরিব, এখন আপনি আমাদের সাহায্য না করলে আমরা কোথায় যাব বলুন? তোমরা এতদিন যেভাবে খোলা বাসায় থেকেছো এখনো তাই থাকবে, কারণ তোমরা আমার আদেশ ছাড়াই কেন গাছ কাটতে গেলে। এই জন্য তোমাদের এটাই শাস্তি। এখন যাও এখান থেকে, আমার দরবারে কোনো দয়া নেই। যাও, আমার রাজ দরবার থেকে বেরিয়ে যাও। রাজার এমন কথা শুনে সবাই অনেক কষ্ট পায় আর মন খারাপ করে রাজদরবার থেকে বেরিয়ে আসে। তোমরা মন খারাপ করো না, রাজা আমাদের না সাহায্য করুক, কিন্তু সৃষ্টিকর্তা একদিন ঠিক আমাদের সাহায্য করবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমরা ঘাস দিয়ে গাছের ডালে ঘর বানিয়ে থাকবো, তবুও রোদ বৃষ্টি থেকে রক্ষা পাবো। চলো সবাই কাজ শুরু করে দেই। এরপর সবাই জঙ্গলে ঘাস নিতে চলে যায় আর ঘাস এনে সবাই তাদের বাড়ি বানাতে শুরু করে দেয়। এক পর্যায়ে সবার গাছের ডালে ঘাস দিয়ে বাড়ি বানানো কমপ্লিট হয়ে যায়। মা, মা, আমাদের ঘাসের বাড়িতেই অনেক আরাম লাগছে মা। এখন আমাদের খেতে দাও, আমাদের খুব খিদে পেয়েছে। আমরা না খেয়ে ঘুমিয়ে যাব কি? হ্যাঁ রে বাবা, আমি জানি তোদের খুব খিদে পেয়েছে, কারণ সারাদিন তো আমার সাথে উড়ে উড়ে বেড়ালি। কিন্তু আমি তোদের কি যে খেতে দেই, ঘরে তো কোনো খাবার নেই। আচ্ছা, তোরা একটু অপেক্ষা কর, আমি দেখি। সুখী দিদি, তোমার ঘরে কোনো খাবার থাকলে আমাকে দাও তো। আমার ছেলে মেয়েদের খুব খিদে পেয়েছে, আমি খাবার বানালে আবার তোমাকে দিয়ে যাব। না টুনি, আমার ঘরে কোনো খাবার নেই। যা খাবার বানিয়েছিলাম আমরা দুজনে খেয়ে ফেলেছি। আমার ছেলে মেয়েরা ক্ষুধার জ্বালায় ঘুমিয়ে পড়েছে। আমি কেমন মা, যে সন্তানদের ঠিক মতো খেতেও দিতে পারি না। হে সৃষ্টিকর্তা, আমাকে কেন এত গরিব বানিয়েছো? কেন এত গরিব বানিয়েছো? এসব বলি টুনি কাঁদছিল, আর টুনির কান্না শুনে রকি আর টুকি জেগে ওঠে। মা, তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না মা, আমাদের খিদে থেমে গেছে আর তোমার কাছে খেতে চাইবো না মা, তবুও তুমি কেঁদো না। বাবারে, না খেতে আর কি করব? আজকে তোদের খেতে দিতে পারলাম না, কাল আবার কিভাবে খেতে দিব? জঙ্গলে কাঠ কেটে তো এতদিন খেলাম, কিন্তু রাজামশাই সেটাও বন্ধ করে দিল। মা, চিন্তা করো না, বাবার তো একটা জাল আছে, সেই জাল দিয়ে আমরা মাছ মারবো, তাহলে আমাদের আর খাওয়ার কোনো কষ্ট থাকবে না মা। না রে বাবা, ভুল করে ওই কাজ করা যাবে না, কারণ নদীতে মাছ মারতে গিয়ে তোর বাবা মারা গেছে, তাই আমরা নদীতে মাছ মারতে যাব না। চোখের সামনে তোর বাবা ডুবে মারা গেছে, তবুও বাঁচাতে পারিনি। কিন্তু মা, বাবা জালটাকে কোথায় রেখেছিল যে জালটা পেয়েছো? আর বাবাকে
আচ্ছা তাহলে শোন, সব বলছি। তোরা তখন অনেক ছোট ছিলি। টুনি দেখো, নদীর মাঝখানটায় বড় মাছ লাফালাফি করছে। তুমি এখানে থাকো, আমি নৌকায় করে মাছগুলো ধরে নিয়ে আসি। টোনা, তুমি তো জালটাই রেখে গেছো। আবার এসো, এসে জালটা নিয়ে যাও। আর একটা ঢেউ এসে তোর বাবার নৌকা ডুবিয়ে দিল, আর তোর বাবা সেখানেই মারা যায়। তখন থেকে আর নদীতে আমি কখনো যাই না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। আমি কাল সকালে অন্য বনে কাঠ কাটতে যাব, আর কাঠ পেলে তোদের জন্য খাবারও নিয়ে আসবো। এরপর সবাই ঘুমিয়ে পড়ে। টুকি, মা তো অন্য বনে কাঠ কাটতে গেল। যদি সেখানে কাঠ না পায়, তখন তো আমাদের না খেয়েই আজকের দিনটাও কাটাতে হবে। তাই চল, আমরা বাবার জালটা নিয়ে নদীতে যাই, আর নদীর পাড় থেকে জালটা ফেলবো। যদি কিছু মাছ পাই, তবুও আজকে খাবার হয়ে যাবে। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস। চল চল তাড়াতাড়ি যাই, নয়তো আবার মা চলে আসবে। ভাই, জালে তো দেখছি ছোট একটা মাছ পড়েছে। একটা একটা করেই অনেকগুলো মাছ হবে, বুঝলি? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি তোমাদের এমন একটা জিনিস দিব যে ওটা বিক্রি করে তোমরা অনেক ধনী হয়ে যাবে, আর কোনোদিন তোমাদের মাছ ধরতে আসতে হবে না। তোমরা এখানে অপেক্ষা করো, আমি ওই জিনিসটা নিয়ে আসছি। ছোট মাছের মুখে এমন কথা শুনি রকি মাছটিকে ছেড়ে দেয়, আর মাছ সেখান থেকে নদীর গভীরে চলে যায়। আর কিছুক্ষণ পর, ভাই, আমার মনে হয় মাছটি তার জীবন বাঁচানোর জন্য মিথ্যে বলেছে। নয়তো কি এত দেরি করে? এখনো তো আসে কোনো খবরই নেই। না টুকি, আমার মনে হয় মাছটি সত্যি কথা বলেছে। আর মাছটি জাদুই, তাই হয়তো আমাদের জাদুর কিছু দিবে, এজন্য দেরি করছে। আর জাদুর মাছ দেখেই তো কথা বলতে পারে। ভাই দেখ, মাছটি চলে এসেছে। কিন্তু মাছ, তুমি এই পাথর কেন এনেছো? পাথর কি কেউ কিনে নিবে বলো? আর কেউ না কিনে নিলে আমরা টাকা কোথায় পাবো? আরে, এটা যেমন তেমন পাথর নয়, এটা একটা হীরের পাথর, যা বিক্রি করে তোমরা অনেক টাকা পাবে। যাও এখন, তোমরা বাড়িতে যাও, আর এটা বিক্রি করে তোমাদের অভাব দূর করো। সত্যি মাছ, অনেক টাকা পাবো, কিন্তু অনেক টাকা আমাদের দরকার নেই। আমরা ঠিকমতো খাবার খেতে পারলেই হবে। এরপর রকি আর টুকি হীরের পাথরটা নিয়ে বাড়িতে চলে আসে। আর কিছুক্ষণ পর টুনি কিছু খাবার নিয়ে বাড়িতে আসে। নে বাবা, খাবারটুকু খেয়ে নে। অন্য বনে কাঠ পেয়েছিলাম, সেটা বিক্রি করে তোদের জন্য খাবার নিয়ে এলাম। এটা কি রে বাবা? এটা তো দেখে মনে হচ্ছে হীরের পাথর। হীরের পাথর তোরা কোথায় পেলি? এরপর রকি টুনিকে সব কথা খুলে বলে। তোদের না বলেছি কখনো নদীতে যাবি না, তবুও গিয়েছিস কেন? যদি আজ তোদের কোনো কিছু হয়ে যেত তখন? মা এত বকছে কেন? আমাদের তো কিচ্ছু হয়নি, আর কখনো যাব না তো। এখন যাও তো, এই হীরের পাথর বিক্রি করে নিয়ে এসো। এরপর টুনি হীরের পাথরটা বিক্রি করে অনেক টাকা নিয়ে বাড়িতে আসে। এবার আগে ভালো করে বাড়িটা বানিয়ে নেই, নয়তো যে ঝড় আসলে ঘাসের বাড়িটা একেবারে ভেঙে যেতে পারে। আর বাকি টাকাটা কিছু কিছু করে গরিব পাখিদের দিয়ে দেই, তারাও যেন কাঠ দিয়ে মজবুত করে একটা বাড়ি বানাতে পারে। যা তো বাবা রকি, তোরা গরিব পাখিদের ডেকে নিয়ে আয়, আমি সবাইকে টাকা দিব। এরপর রকি আর টুকি গরিব পাখিদের ডেকে নিয়ে আসে। কালু, এই গরিব পাখিরা সবাই একসাথে কোথায় যাচ্ছে? মনে হচ্ছে সবাই একজোট হয়ে আমার কোনো ক্ষতি করতে চায়। চল তো দেখি এরা কোথায় যায়। শোনো সবাই, তোমাদের তো একটা কথা বলা হয়নি। আমার ছেলে আর মেয়ে নদীতে মাছ মারতে গিয়ে একটা হীরের পাথর পেয়েছিল, সেটা বিক্রি করে অনেক টাকা পেয়েছি। তাই তোমাদের কিছু টাকা দিয়ে দিলাম, যাতে তোমরা ঘাসের বাড়ি রেখে কাঠ দিয়ে মজবুত করে একটা বাড়ি বানাতে পারো।
টুনি, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। যে কাজ করা দরকার ছিল রাজার, আর সেই কাজ তুমি করলে। তুমি এই বনের রাজা হওয়ার যোগ্য টুনি। তোমার মন অনেক ভালো। না হলে কি আর হীরের পাথর পেয়ে সবাইকে বলে টাকা দাও? আর রাজার মন অনেক ছোট, সামান্য জঙ্গলের কাঠ আমাদের দেয়নি। না, তোমরা রাজার নামে এসব বলো না। উনি যতই খারাপ ব্যবহার করুক না কেন, উনি আমাদের রাজা, তাই তাকে আমাদের সম্মান দেওয়া উচিত। সত্যি টুনি, তোমার মন অনেক বড় আর সৎ। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের সাথে বড় অন্যায় করেছি। টুনি সাধারণ পাখি হয়ে আমার ভুল ধরিয়ে দিয়েছে। এখন আমি সব বুঝেছি। ধনীরা গরিবদের সাহায্য করলে ধনীদের কখনো কমে না, বরং গরিবদের ভালো ভালো কথায় অর্থ সম্পদ আরো বাড়ে। টুনি অনেক বড় মনের পাখি, তাই তো টুনির জীবন বদলে গেছে। আমাদের সব ধনী পাখিদের উচিত গরিব পাখিদের সাহায্য করা। তাহলে কোনো রাজ্যের পাখিরা অশান্তিতে থাকবে না, আর গরিব পাখিও থাকবে না, বরং সবাই একসাথে সুন্দর ও সুশৃঙ্খল রাজ্য গড়ে তুলবে। এখন থেকে আমি তোমাদের পাশে সব সময় থাকবো। আমাদের রাজার জয় হোক, রাজা মশাইয়ের জয় হোক। তখন থেকে রাজার মন অনেক ভালো হয়ে যায়। তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। সকালে দেখলাম মায়ের শরীরটা একটু খারাপ। না জানি মা একা একা কি করছে। তাড়াতাড়ি বাড়ি গিয়ে মায়ের হাতের কাজগুলো করে দিব। টোনা কাজ শেষ করে সন্ধ্যার সময় বাড়ি থেকে ফিরছিল। হঠাৎই টোনা মাঝ রাস্তায় থমকে দাঁড়ায়। আরে আরে, এই সন্ধ্যাবেলা এভাবে কে কাঁদছে? কে কে কাঁদছে? কান্নাটা মনে হয় ওই গর্ত থেকে আসছে। হ্যাঁ, ওখান থেকেই তো আসছে। এই যে, কে তুমি? এই গর্তের ভিতরে ঢুকে কাঁদছো কেন? বেরিয়ে এসো, বেরিয়ে এসো। কি হয়েছে তোমার, বলো? না না, আমি বেরোবো না। আমি বেরোলেই ওই দুষ্ট ঈগল আমাকে খেয়ে ফেলবে। আমি বের হবো না। তুমি ভয় পেও না, এখানে আমি ছাড়া আর কেউ নেই। তোমাকে কেউ খেতে পারবে না। এসো, উঠে এসো, আমি আছি তো, কোনো ভয় নেই। আমাকে বিশ্বাস করো। টোনার কথায় স্বস্তি পেয়ে টুনি গর্ত থেকে বেরিয়ে আসে। কে তুমি? এই ভর সন্ধ্যাবেলা একা একটা মেয়ে হয়ে এখানে কি করছো? তুমি জানো না এই জায়গাটা বেশি একটা ভালো নয়? না, আসলে আমি একটা অসহায় পাখি। আমার দিনগুলে মা বাবা আপনজন বলতে কেউ নেই। এই বনে এসেছিলাম কাজের সন্ধানে, কিন্তু হঠাৎ এক দুষ্ট ঈগল আমাকে আক্রমণ করে, আর আমি কোনো রকমে পালিয়ে এই গর্তে আশ্রয় নেই। এখন আমি কোথায় যাব? এই বনে তো আমি কাউকেই চিনি না। আমার ভীষণ ভয় করছে। আহারে, তুমি তো সত্যি অনেক অসহায়। চলো তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। তোমার কোনো ভয় নেই, তোমার ক্ষতি হবে না, আমি কথা দিলাম। চলো, এখানে থাকাটা ঠিক হবে না। কি রে খোকা, আজ আসতে এত দেরি করলি কেন? আমার শরীরটা ভীষণ খারাপ করেছে জানিস। এ কি রে বাবা, তোর সাথে এই মেয়ে পাখিটা কে রে? আসলে মা, হয়েছে কি জানো? বাবা, তুই এটা কি করলি? জানা নেই শোনা নেই, অমনি একটা অবিবাহিত মেয়েকে নিয়ে ঢুকলি। বনের পাখিরা জানলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু মা, না এনে কি করতাম বলো? একা একটা মেয়েকে ওভাবে অসহায় অবস্থায় রেখে আসতাম? এমন শিক্ষা তো তুমি আমাকে দাওনি মা। তুমি তো সব সময় বলেছো অসহায়কে সাহায্য করতে। আর ওর তো কেউ নেই, ও থাকুক না আমাদের সাথে। বাবারে, সেটা কি আর হয়? একটা অবিবাহিত মেয়ে, কেন বুঝতে পারছিস না? বনের পাখিরা ভালো চোখে দেখবে না। তুই ওকে ফিরিয়ে দিয়ে আয়, যেখান থেকে এনেছিস সেখানেই দিয়ে আয়। যা বাবা যা। না মা, না, আমি তার সাথে এমন অবিচার করতে পারবো না। আমি তাকে আশ্রয় দেওয়ার জন্য এনেছি। সে আমার উপর বিশ্বাস করে আমার সাথে এসেছে। আমি কিছুতেই তাকে ফেরাতে পারবো না। দরকার হলে আমি তাকে বিয়ে করে ঘরের বউ বানাবো। তখন তো আর বনের পাখিরা কিছুই বলতে পারবে না। কি, বিয়ে করবি? হ্যাঁ মা, আমি বিয়ে করব। আর তোমার তো এখন শরীরটা খারাপ, কাজ করতে সমস্যা হয়। ঘরে বউ থাকলে তোমার খাটুনি কম হবে। টুনি, তোমার কি কোনো আপত্তি আছে আমাকে বিয়ে করতে? না,
আপনার মতো এমন ভালো মনের পাখিকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার মা হয়তো আমাকে মেনে নিতে পারছে না। মা রাজি না হলে আমি আপনাকে বিয়ে করব না। আমি চলে যাচ্ছি। আমি চাই না আমার জন্য আপনাদের মা ছেলের মাঝে সমস্যা থাক। আমি চলে যাচ্ছি। দাঁড়াও মা, তুমি কোথাও যাবে না। আমার ছেলে যখন তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার ছেলের সুখই আমার সুখ। সত্যি বলছেন মা? আপনি আমাকে মেনে নিয়েছেন? হ্যাঁ, মেনে নিয়েছি। কালই আমার ছেলের বিয়ে হবে। এরপর ধুমধামের সাথে টোনার সাথে টুনির বিয়ে হয়ে যায়। টুনির সংসার জীবন বেশ ভালোই চলতে থাকে। বৌমা, তোমার পালকগুলো কেমন কুঁচকে যাচ্ছে। এদিকে আসো তো, একটু তেল লাগিয়ে দেই। নিজের যত্ন একটুও নাও না, শুধু শাশুড়ি আর স্বামীর যত্ন নিতেই ব্যস্ত থাকো। এসো এসো। জানেন মা, মাঝে মাঝে মনে হয় আপনি আমার শাশুড়ি না, আপনি আমার নিজের মা। আমার কত যত্ন নেন আপনি। শোনো পাগলি মেয়ের কথা, আমি তো তোমার নিজেরই মা। একদম কান্না নয়, চোখের জল মুছে বলছি। মা, আমাকে এভাবে সারা জীবন মেয়ের মতো ভালোবাসা দিয়ে আগলে রাখবেন তো? কি যে বলো না তুমি। কেন রাখবো না শুনি? তুমি তো আমার ঘরের আলো, আমার লক্ষ্মী মেয়ে। টুনি, মা, মা, ও মা, কি গো, কোথায় তোমরা? ও, তোমরা দুজন বউ শাশুড়ি মিলে গল্প করছো, তাই তো কোনো সারা শব্দ নেই। ওগো, তুমি এসেছো? যাও, হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। মা, আপনিও বসে পড়ুন। ও পারুল রকি, এবার কি হবে রে? বলটা তো হারিয়ে গেল। এবার আমরা খেলবো কি করে? হ্যাঁ, সব হয়েছে শালুর জন্য। তোকে কে বলেছিল হ্যাঁ বলটা জঙ্গলে ছুঁড়ে মারতে? এখন আমরা খেলবো কি করে? এই, তুই সবাই আমাকে বলছিস কেন রে? আমি তো ইচ্ছে করে মারিনি। কু তো বললো ওদিকে ছুঁড়ে মারতে, তাই তো মারলাম। এই শালু, এই একদম আমার দোষ দিবি না কিন্তু। আমি কখন বলছি তোকে করতে? হ্যাঁ, এই বাচ্চারা, থামো থামো বলছি। একদম ঝগড়া করবে না। তোমাদের বল হারিয়েছে তাতে কি হয়েছে? আমি তোমাদেরকে বল দিব, নিবে তোমরা? সত্যি বলছি তুমি? তুমি আমাদেরকে বল দিবে? কিন্তু তুমি বল কি করে দিবে? তোমার কাছে তো কোনো বল নেই। ম্যাজিক ম্যাজিক, আমি ম্যাজিক জানি। তোমরা এবার চোখ বন্ধ করো তো। সব বাচ্চারা টুনির কথা মতো চোখ বন্ধ করে আর চোখ খুলে দেখে তাদের সামনে সুন্দর একটা বল। ইয়ে, কি মজা! দেখ দেখ সবাই, দেখ কি সুন্দর একটা বল। কিন্তু ম্যাজিক করা আন্টিটা কোথায় গেল? এই তো আমি বলের ভিতর। নাও নাও, এবার তোমরা মজা করে খেলো তো দেখি। আন্টি ম্যাজিক করে বল হয়ে গেছে। এই চল চল, সবাই খেলি। কি মজা, কি মজা! কি সাংঘাতিক কাণ্ড! টোনা দাদার বউ ম্যাজিক করে বলের রূপ ধারণ করলো। টোনা দাদার বউ আবার পেতনি নয় তো? না না, ব্যাপারটা আমার মোটেও সুবিধার লাগছে না। কি রে কাকুলি, কি হয়েছে? তুই আমার ঘরের জানালায় এমন উকি দিচ্ছিস কেন? কিছু বলবি নাকি? হ্যাঁ গো পিসিমা, একটা বিরাট কাহিনী ঘটেছে। শোনো, তোমার বউ একটা বহুরূপী পেতনি, জানো? আরে, এসব কি বলছিস তুই? হ্যাঁ, তোমার বৌমার রূপ পাল্টাতে পারে। আমি নিজের চোখে দেখে এলাম। না না, এটা তো হতেই পারে না। মা, ও মা, আমি চলে এসেছি। কি রাখবো আজ? কি খাবেন আপনি? মা, ও মা। ওই তো আমার বৌমা চলে এসেছে। কই, ওর শরীর তো ঠিকই আছে। তুই মিথ্যে বলছিস তাই না কাকুলি? দেখো পিসি, রাগ তোলো না। আমার খেয়ে দিয়ে কাজ নেই, তোমাকে মিথ্যে কথা কেন বলবো? হ্যাঁ, তোমার বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, আমি তোমাকে প্রমাণ করে দিব। মা, ও মা, কি হলো? হ্যাঁ বৌমা, আসছি আসছি।
হায় হায় রে, আমার সর্বনাশ হয়ে গেল রে, আমার কপাল পড়লো রে, হায় হায় রে। আরে কাকুলি দিদির কি হয়েছে? ওভাবে কাঁদছে কেন? কাকুলি দিদি, ও কাকুলি দিদি, তোমার কি হয়েছে গো? ওভাবে কাঁদছো কেন? টুনি বৌদি, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার স্বামীকে সাপে কেটেছে, কিন্তু বডি কোনো ওঝাকে পেলাম না। এখন বিষ কি করে তুলবো? এখন বুঝি অকালেই আমার স্বামীকে হারাতে হবে। কেঁদো না দিদি, তুমি কেঁদো না। আমি থাকতে একদম চিন্তা করো না। চলো, আমি তোমার স্বামীর বিষ তুলবো। তুমি? কিন্তু কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি চলো। এরপর কাকুলির সাথে টুনি কাকুলির বাড়িতে যায়, আর টুনি হঠাৎ রূপ বদল করে সাপে পরিণত হয়। হা 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 হা, এই তো বহুরূপের আরেক রূপ ধরা পড়েছে। টোনা দেখ দেখ, তোর বউয়ের কাণ্ডখানা দেখ। তার মানে তো কাকুলি সত্যি কথাই বলেছে। বৌমা, তুমি সাপের রূপ ধরলে কি করে? কাকুলি যদি এই চালাকি না করতো, তাহলে আমরা তোমার আসল রূপ জানতেই পারতাম না। টুনি, সত্যি করে বলো, আসলে কে তুমি? কে আবার? এটা হলো বহুরূপী পেতনি। তোমাদের ঘাড় মটকিয়ে তোমাদের রক্ত খেতে এসেছে। তার সাথে আমাদের বনের সবারও ক্ষতি করবে। দেখো টুনি, চুপ করে থেকো না, তুমি সত্যি কথা বলো, আসলে কে তুমি? কি চাও তুমি? না না, তোমরা আমাকে ভুল বুঝো না। আমি পেতনি নই। আসলে আমি তোমাদের ক্ষতি করতে আসিনি। আসলে আমি একজন পরী। এই যে, এই হলো আমার আসল রূপ। আর রূপ বদলে আমি শুধু উপকার করার চেষ্টা করি। কি, এটা তোমার আসল রূপ? তার মানে তুমি আমাকে ঠকিয়েছো? ছি ছি, সেদিন তোমাকে বিশ্বাস করে আমি ভুল করেছি। না টোনা, তুমি আমাকে ভুল বুঝো না। আসলে আমি হলাম এক দুঃখী পরী। তোমাদের কাছে একটু ভালোবাসার জন্য এসেছিলাম। সৎ মায়ের অত্যাচারে পরিরাজ্যে থাকতে পারিনি, তাই পৃথিবীতে চলে আসলাম। এই বনে এসে দেখলাম পাখিদের মাঝে অনেক ভালোবাসা, একজন আরেকজনকে অনেক ভালোবাসে। তাই খুব ইচ্ছে হলো পাখি হতে, তাই তো টুনি পাখির রূপ ধরলাম। আর দেখা হলো টোনার সাথে। বিশ্বাস করো, আমি তোমাদের কোনো ক্ষতি চাইনি। আমি শুধু একটু ভালোবাসা পেতে এসেছিলাম। আহারে, তোমার দেখি অনেক কষ্ট, আর আমি না জেনে শুনে তোমাকে কতই না খারাপ কথা বললাম, পেতনি বললাম। দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দিও। না না, ক্ষমা চাইতে হবে না। টোনা, মা, তোমরা আমাকে ভুল বোঝো না। আমি একদিনে তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি, যে আমি সারা জীবনও ভুলতে পারবো না। তোমাদের এই ভালোবাসাগুলো আমি স্মৃতি হিসেবে সারা জীবন আগলে রাখবো। এই ভালোবাসা দিয়ে বাকি জীবন কাটিয়ে দিব। আমি চলে যাচ্ছি মা। টোনা, তুমি অন্য একটা পাখিকে বিয়ে করে নিও, আর মাকে আগলে রেখো। বিদায়। দাঁড়াও বৌমা, তুমি কোথাও যাবে না। তুমি আমার মেয়ে। মেয়েকে ছাড়া আমি থাকবো কি করে? বর্তমান আমি চাই তুমি আবার টুনি পাখি হয়ে আমাদের কাছে ফিরে এসো। আমরা সারা জীবন তোমাকে ভালোবাসায় আগলে রাখবো রে মা। হ্যাঁ, আমি আমার টুনিকে ফিরে পেতে চাই। তুমি আমার কাছে ফিরে এসো, দয়া করে আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, দয়া করে ফিরে এসো। আমিও যে তোমাদের ছাড়া থাকতে পারবো না। আমি যে তোমাদের ভালোবাসায় আটকে গেছি। কারিশমা পরি আবার টুনি পাখির রূপ ধারণ করে টোনাদের কাছে ফিরে যায়, আর স্বামী শাশুড়ির ভালোবাসায় সুখে দিন কাটাতে থাকে। আসলে ভালোবাসা হলো এক মায়ার বন্ধন। এই ভালোবাসার বন্ধন ছিঁড়ে সহজে কেউ বেরোতে পারে না। তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। সকালে দেখলাম মায়ের শরীরটা একটু খারাপ, না জানি মা একা একা কি করছে। তাড়াতাড়ি বাড়ি গিয়ে মায়ের হাতের কাজগুলো করে দিব। টোনা কাজ শেষ করে সন্ধ্যার সময় বাড়ির দিকে ফিরছিল। হঠাৎই টোনা মাঝ রাস্তায় থমকে দাঁড়ায়। আরে আরে, এই সন্ধ্যাবেলা এভাবে কে কাঁদছে? কে কে কাঁদছে? কান্নাটা মনে হয় ওই গর্ত থেকে আসছে। হ্যাঁ, ওখান থেকেই তো আসছে। এই যে, কে তুমি? এই গর্তের ভিতরে ঢুকে কাঁদছো কেন? বেরিয়ে এসো, বেরিয়ে এসো। কি হয়েছে তোমার, বলো? না না, আমি বেরোবো না। আমি বেরোলেই ওই দুষ্ট ঈগল আমাকে খেয়ে ফেলবে।
বের হব না। তুমি ভয় পেও না, এখানে আমি ছাড়া আর কেউ নেই, তোমাকে কেউ খেতে পারবে না। এসো, উঠে এসো, আমি আছি তো, কোনো ভয় নেই, আমাকে বিশ্বাস করো। টোনার কথায় স্বস্তি পেয়ে টুনি গর্ত থেকে বেরিয়ে আসে। কে তুমি? এই ভর সন্ধ্যাবেলা একা একটা মেয়ে হয়ে এখানে কি করছো? তুমি জানো না এই জায়গাটা বেশি একটা ভালো নয়? না, আসলে আমি একটা অসহায় পাখি। আমার দিনগুলে মা বাবা আপনজন বলতে কেউ নেই। এই বনে এসেছিলাম কাজের সন্ধানে, কিন্তু হঠাৎ এক দুষ্ট ঈগল আমাকে আক্রমণ করে, আর আমি কোনো রকমে পালিয়ে এই গর্তে আশ্রয় নেই। এখন আমি কোথায় যাব? এই বনে তো আমি কাউকেই চিনি না। আমার ভীষণ ভয় করছে। আহারে, তুমি তো সত্যি অনেক অসহায়। চলো তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, তোমার কোনো ভয় নেই, তোমার ক্ষতি হবে না, আমি কথা দিলাম। চলো, এখানে থাকাটা ঠিক হবে না। কি রে খোকা, আজ আসতে এত দেরি করলি কেন? আমার শরীরটা ভীষণ খারাপ করেছে জানিস। এ কি রে বাবা, তোর সাথে এই মেয়ে পাখিটা কে রে? আসলে মা, হয়েছে কি জানো? বাবা, তুই এটা কি করলি? জানা নেই শোনা নেই, অমনি একটা অবিবাহিত মেয়েকে নিয়ে ঢুকলি। বনের পাখিরা জানলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু মা, না এনে কি করতাম বলো? একা একটা মেয়েকে ওভাবে অসহায় অবস্থায় রেখে আসতাম? এমন শিক্ষা তো তুমি আমাকে দাওনি মা। তুমি তো সবসময় বলেছো অসহায়কে সাহায্য করতে, আর ওর তো কেউ নেই, ও থাকুক না আমাদের সাথে। বাবারে, সেটা কি আর হয়? একটা অবিবাহিত মেয়ে, কেন বুঝতে পারছিস না? বনের পাখিরা ভালো চোখে দেখবে না। তুই ওকে ফিরিয়ে দিয়ে আয়, যেখান থেকে এনেছিস সেখানেই দিয়ে আয়। যা বাবা যা। না মা, না, আমি তার সাথে এমন অবিচার করতে পারবো না। আমি তাকে আশ্রয় দেওয়ার জন্য এনেছি, সে আমার উপর বিশ্বাস করে আমার সাথে এসেছে। আমি কিছুতেই তাকে ফেরাতে পারবো না। দরকার হলে আমি তাকে বিয়ে করে ঘরের বউ বানাবো, তখন তো আর বনের পাখিরা কিছুই বলতে পারবে না। কি, বিয়ে করবি? হ্যাঁ মা, আমি বিয়ে করব। আর তোমার তো এখন শরীরটা খারাপ, কাজ করতে সমস্যা হয়, ঘরে বউ থাকলে তোমার খাটুনি কম হবে। টুনি, তোমার কি কোনো আপত্তি আছে আমাকে বিয়ে করতে? না, আপনার মতো এমন ভালো মনের পাখিকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার মা হয়তো আমাকে মেনে নিতে পারছে না। মা রাজি না হলে আমি আপনাকে বিয়ে করব না। আমি চলে যাচ্ছি। আমি চাই না আমার জন্য আপনাদের মা ছেলের মাঝে সমস্যা থাক। আমি চলে যাচ্ছি। দাঁড়াও মা, তুমি কোথাও যাবে না। আমার ছেলে যখন তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার ছেলের সুখে আমার সুখ। সত্যি বলছেন মা? আপনি আমাকে মেনে নিয়েছেন? হ্যাঁ, মেনে নিয়েছি। কালই আমার ছেলের বিয়ে হবে। এরপর ধুমধামের সাথে টোনার সাথে টুনির বিয়ে হয়ে যায়। টুনির সংসার জীবন বেশ ভালোই চলতে থাকে। বৌমা, তোমার পালকগুলো কেমন কুঁচকে যাচ্ছে। এদিকে আসো তো, একটু তেল লাগিয়ে দেই। নিজের যত্ন একটুও নাও না, শুধু শাশুড়ি আর স্বামীর যত্ন নিতেই ব্যস্ত থাকো। এসো এসো। জানেন মা, মাঝে মাঝে মনে হয় আপনি আমার শাশুড়ি না, আপনি আমার নিজের মা। আমার কত যত্ন নেন আপনি। শোনো পাগলি মেয়ের কথা, আমি তো তোমার নিজেরই মা। একদম কান্না নয়, চোখের জল মুছে বলছি। মা, আমাকে এভাবে সারা জীবন মেয়ের মতো ভালোবাসা দিয়ে আগলে রাখবেন তো? কি যে বলো না তুমি। কেন রাখবো না শুনি? তুমি তো আমার ঘরের আলো, আমার লক্ষ্মী মেয়ে। টুনি, মা, মা, ও মা, কি গো, কোথায় তোমরা? ও, তোমরা দুজন বউ শাশুড়ি মিলে গল্প করছো, তাই তো কোনো সারা শব্দ নেই। ওগো, তুমি এসেছো? যাও, হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। মা, আপনিও বসে পড়ুন। ও পারুল রাগে, এবার কি হবে রে? বলটা তো হারিয়ে গেল, এবার আমরা খেলবো কি করে? হ্যাঁ, সব হয়েছে চালুর জন্য।
তোকে কে বলেছিল হ্যাঁ বলটা জঙ্গলে ছুঁড়ে মারতে? এখন আমরা খেলবো কি করে? এই তুই সবাই আমাকে বলছিস কেন রে? আমি তো ইচ্ছে করে মারিনি, কুহু তো বললো ওদেরকে ছুঁড়ে মারতে, তাই তো মারলাম। এই শালু, এই একদম আমার দোষ দিবি না কিন্তু। আমি কখন বলছি তোকে করতে? হ্যাঁ এই বাচ্চারা থামো থামো বলছি, একদম ঝগড়া করবে না। তোমাদের বল হারিয়েছে তাতে কি হয়েছে? আমি তোমাদেরকে বল দিব, নিবে তোমরা? সত্যি বলছি তুমি? তুমি আমাদেরকে বল দিবে? কিন্তু তুমি বল কি করে দিবে? তোমার কাছে তো কোনো বল নেই। ম্যাজিক ম্যাজিক, আমি ম্যাজিক জানি। তোমরা এবার চোখ বন্ধ করো তো। সব বাচ্চারা টুনির কথা মতো চোখ বন্ধ করে আর চোখ খুলে দেখে তাদের সামনে সুন্দর একটা বল। ইয়ে কি মজা! দেখ দেখ সবাই দেখ কি সুন্দর একটা বল। কিন্তু ম্যাজিক করা আন্টিটা কোথায় গেল? এই তো আমি বলের ভিতর। নাও নাও, এবার তোমরা মজা করে খেলো তো দেখি। আন্টি ম্যাজিক করে বল হয়ে গেছে। এই চল চল সবাই খেলি। কি মজা কি মজা! কি সাংঘাতিক কাণ্ড! টোনা দাদার বউ ম্যাজিক করে বলের রূপ ধারণ করলো। টোনা দাদার বউ আবার পেতনি নয় তো? না না, ব্যাপারটা আমার মোটেও সুবিধার লাগছে না। কি রে কাকুলি, কি হয়েছে? তুই আমার ঘরের জানালায় এমন উকি দিচ্ছিস কেন? কিছু বলবি নাকি? হ্যাঁ গো পিসিমা, একটা বিরাট কাহিনী ঘটেছে। শোনো, তোমার বউ একটা বহুরূপী পেতনি, জানো? আরে এসব কি বলছিস তুই? হ্যাঁ, তোমার বৌমার রূপ পাল্টাতে পারে। আমি নিজের চোখে দেখে এলাম। না না, এটা তো হতেই পারে না। মা, ও মা, আমি চলে এসেছি। কি রাখবো আজ? কি খাবেন আপনি? মা, ও মা। ওই তো আমার বৌমা চলে এসেছে। কই, ওর শরীর তো ঠিকই আছে। তুই মিথ্যে বলছিস তাই না কাকুলি? দেখো পিসি, রাগ তোলো না। আমার খেয়ে দিয়ে কাজ নেই, তোমাকে মিথ্যে কথা কেন বলবো? হ্যাঁ, তোমার বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, আমি তোমাকে প্রমাণ করে দিব। মা, ও মা, কি হলো? হ্যাঁ বৌমা, আসছি আসছি। হাই হাই রে, আমার সর্বনাশ হয়ে গেল রে। আমার কপাল পুড়লো রে। হাই হাই রে। আরে কাকুলি দিদির কি হয়েছে? ওভাবে কাঁদছে কেন? কাকুলি দিদি, ও কাকুলি দিদি, তোমার কি হয়েছে গো? ওভাবে কাঁদছো কেন? টুনি বৌদি, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার স্বামীকে সাপে কেটেছে, কিন্তু বডি কোনো ওঝাকে পেলাম না। এখন বিষ কি করে তুলবো? এখন বুঝি অকালেই আমার স্বামীকে হারাতে হবে। কেঁদো না দিদি, তুমি কেঁদো না। আমি থাকতে একদম চিন্তা করো না। চলো, আমি তোমার স্বামীর বিষ তুলবো। তুমি? কিন্তু কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি চলো। এরপর কাকুলির সাথে টুনি কাকুলির বাড়িতে যায় আর টুনি হঠাৎ রূপ বদল করে সাপে পরিণত হয়। হা 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 হা, এই তো বহুরূপের আরেক রূপ ধরা পড়েছে। টোনা দেখ দেখ, তোর বউয়ের কাণ্ডখানা দেখ। তার মানে তো কাকুলি সত্যি কথাই বলেছে। বৌমা, তুমি সাপের রূপ ধরলে কি করে? কাকুলি যদি এই চালাকি না করতো তাহলে আমরা তোমার আসল রূপ জানতেই পারতাম না। টুনি, সত্যি করে বলো, আসলে কে তুমি? কে আবার? এটা হলো বহুরূপী পেতনি। তোমাদের ঘাড় মটকিয়ে তোমাদের রক্ত খেতে এসেছে। তার সাথে আমাদের বনের সবারও ক্ষতি করবে। দেখো টুনি, চুপ করে থেকো না। তুমি সত্যি কথা বলো, আসলে কে তুমি? কি চাও তুমি? না না, তোমরা আমাকে ভুল বুঝো না। আমি পেতনি নই। আসলে আমি তোমাদের ক্ষতি করতে আসিনি। আসলে আমি একজন পরী। এই যে, এই হলো আমার আসল রূপ। আর রূপ বদলে আমি শুধু উপকার করার চেষ্টা করি। কি? এটা তোমার আসল রূপ? তার মানে তুমি আমাকে ঠকিয়েছো? ছি ছি, সেদিন তোমাকে বিশ্বাস করে আমি ভুল করেছি। না টোনা, তুমি আমাকে ভুল বুঝো না। আসলে আমি হলাম এক দুঃখী পরী। তোমাদের কাছে একটু ভালোবাসার জন্য এসেছিলাম।
সৎ মায়ের অত্যাচারে পরিরাজ্যে থাকতে পারিনি, তাই পৃথিবীতে চলে আসলাম। এই বনে এসে দেখলাম পাখিদের মাঝে অনেক ভালোবাসা, একজন আরেকজনকে অনেক ভালোবাসে। তাই খুব ইচ্ছে হলো পাখি হতে, তাই তো টুনি পাখির রূপ ধরলাম। আর দেখা হলো টোনার সাথে। বিশ্বাস করো, আমি তোমাদের কোনো ক্ষতি চাইনি, আমি শুধু একটু ভালোবাসা পেতে এসেছিলাম। আহারে, তোমার দেখি অনেক কষ্ট, আর আমি না জেনে শুনে তোমাকে কতই না খারাপ কথা বললাম, পেতনি বললাম। দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দিও। না না, ক্ষমা চাইতে হবে না। টোনা, মা, তোমরা আমাকে ভুল বোঝো না। আমি এই কদিনে তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি, যে আমি সারা জীবনও ভুলতে পারবো না। তোমাদের এই ভালোবাসাগুলো আমি স্মৃতি হিসেবে সারা জীবন আগলে রাখবো। এই ভালোবাসা দিয়ে বাকি জীবন কাটিয়ে দিব। আমি চলে যাচ্ছি মা। টোনা, তুমি অন্য একটা পাখিকে বিয়ে করে নিও, আর মাকে আগলে রেখো। বিদায়। দাঁড়াও বৌমা, তুমি কোথাও যাবে না। তুমি আমার মেয়ে, মেয়েকে ছাড়া আমি থাকবো কি করে? বর্তমান আমি চাই তুমি আবার টুনি পাখি হয়ে আমাদের কাছে ফিরে এসো। আমরা সারা জীবন তোমাকে ভালোবাসায় আগলে রাখবো রে মা। হ্যাঁ, আমি আমার টুনিকে ফিরে পেতে চাই। তুমি আমার কাছে ফিরে এসো, দয়া করে আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, দয়া করে ফিরে এসো। আমিও যে তোমাদের ছাড়া থাকতে পারবো না, আমি যে তোমাদের ভালোবাসায় আটকে গেছি। কারিশমা পরি আবার টুনি পাখির রূপ ধারণ করে টোনাদের কাছে ফিরে যায়, আর স্বামী শাশুড়ির ভালোবাসায় সুখে দিন কাটাতে থাকে। আসলে ভালোবাসা হলো এক মায়ার বন্ধন। এই ভালোবাসার বন্ধন ছিঁড়ে সহজে কেউ বেরোতে পারে না। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।